তখন আমি কিশোর, বয়স 13 পার হয়নি। তবে ওসব কিছু না বুঝলেও হাতের কাজ ঠিকই বুঝতাম। আমার এখনো মনে আছে আমি মহাখালী নিউ ওভার ব্রিজের নিচে থেকে প্রথম বই কিনেছিলাম যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। 20 টাকা দিয়ে খুব কষ্ট করে বহুবার কিনতে গিয়েও ফিরে এসেছিলাম। তারপর যখন দেখলাম ফুটপাতের দোকানে ভিড় কম তখন চুপি চুপি দোকানদারকে বলেছিলাম আমার একটা ওই বই লাগবে। দোকানদার আমাকে ঝাড়ি দিতেও পারে এই ভয়ে ছিলাম। কিন্তু না, দোকানি তার ব্যবসায়িক ভঙ্গিতেই আমার দিকে তাকিয়ে একটা বই পেপারে মুড়িয়ে আমাকে বলল, 20 টাকা দাম। আমি কোনোমতে টাকা দিয়ে বই নিয়ে দৌড়। তারপরেও অনেক বই কিনেছি, কিন্তু আমি গল্পেরগুলো কিনতাম না। ছোট স্টিকার কিনতাম, প্রত্যেক পিস 3 টাকা করে। গল্পের ছবি ঝাপসা থাকায় আর বয়স কম থাকায় পড়ার প্রতি হয়তো আগ্রহ কম ছিল, তাই কিনতাম না। ছবির সব বই একত্র করে সামনে রেখে তারপর হাতের কাজ করতাম। মাঝে মধ্যে ব্যথাও হয়ে যেত। একবার এক বড় ভাইয়ের সাথে সিনেমা হলে ওইসব সিনেমা দেখতে গিয়েছিলাম, বিচিত্রা সিনেমা হলে। ছবিটা আজও মনে আছে। পরে বহু খুঁজাখুঁজি করে ইউটিউব এর মাধ্যমে পেয়েছিলাম। ছবিটার নাম দ্য লিনিয়ার কুতিনতো ব্রাস এর ইটালিয়ান ইট্টিক ফিল্ম। শেরিনা গ্রন্ডির বিশালাকার একটি বয়স্ক লোককে হাত ধরে খাওয়াচ্ছে। এখনো মনে মনে ভাবলে মনে হয় যেন আমার মুখেই পুড়ে দিচ্ছে। শেরিনা গ্রন্ডির অনেক মুভি নামিয়ে দেখছি, আর তার সিনেমা দেখতে আমার খুব ভালো লাগত। ডিসেম্বর মাস, শীতকাল। আমি তখন 7ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিলাম। নিয়ম মাফিক দাদিকে দেখতে যেতে হবে, আবার সামনে কুরবানির ঈদ। আমার অতীত অভিজ্ঞতা থেকে শীতকাল বাড়ি যাওয়া মানে অসহ্য একটি বিষয়। তারপরেও আব্বার ধমক ও মার থাবড়ার ভয়ে বাড়িতেই যেতে হবে। প্রতিবছর ফাইনাল পরীক্ষা শেষ হলে ঈদ করতে গ্রামের বাড়িতে যাওয়া হতো। প্রায় ঈদের 2 সপ্তাহ আগে বাবা আমাদের বাড়িতে দিয়ে আসতেন। দুদিন থেকে আবার চলে যেতেন ঢাকায়, কারণ তার অফিস খোলা। আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর গ্রাম। যাওয়ার একমাত্র পথ দীর্ঘ লঞ্চ যাত্রা। লঞ্চে যেতে আমার খুব ভয় করত, কারণ আমি সাঁতার জানি না। তাই আমার দাদি তখন বেঁচে ছিলেন, যদিও উনার অবস্থা খুব ভালো ছিল না। যখন তখন উনার যাই অবস্থা। উনার সেবা যত্নের জন্য ফুফু ও ফুফাতো বোনরা ছিল। আমাদের গ্রামের বাড়ি থেকে ফুফুদের গ্রামের বাড়ি অনেক দূরে ছিল, তাই ফুফু ও বোনরা পালাক্রমে দাদির সেবা করত। আমার ফুফাতো বোন ছিল 2 জন, তারা 2 ভাই ও 2 বোন। বড় বোনের নাম মুক্তা ও ছোট জনের নাম রিক্তা। দীর্ঘ লঞ্চ যাত্রায় কেবিনে বসে খুবই বিরক্ত লাগছিল। নদী থেকে প্রচণ্ড কনকনে বাতাসও বইছিল। তাই কেবিনের বাহিরে চলে এলাম, যেখানটায় সূর্যের আলো পড়ছিল। লঞ্চের বাহিরটায় বেশ ভালোই লাগছিল, রোদে একটু শরীরটা গরম করে নিচ্ছি। একটু দূরেই একজন 25-26 বছর বয়সী মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে নৌকা দেখাচ্ছে আর কি যেন বলছে, মাঝে মধ্যে পিচ্চিটার গাল ধরে টানে। আমি একটু কাছে যেতেই জিজ্ঞেস করলা, তোমরা যাবা কোনো গ্রামে? আমি বললাম, বিরামপুর গ্রামে। মহিলা বলল, ও তাইলে তো অনেক দূর, আমরা যাব নবাবগঞ্জ, চিনো? আমি বললাম, জি না, আমি চিনি না। মহলা বলল, এই তো পরের স্টেশন, প্রায় আয়সা পড়ছি, 30-40 মিনিট লাগবে। একটু পর আন্টি টাইপ মহিলা নিচু হয়ে আবার বাবুর গাল ধরে টানাটানি করছে। এমন সময় আমি খেয়াল করলাম ওপর দিয়ে দেখা যাচ্ছে। আমার তো চক্ষু যাই অবস্থা। অনেকটা দেখেও না দেখার ভান করছি। এদিক ছোট মিয়াও কেমন যেন হয়ে যাচ্ছে। তখন আমি ছোট ছিলাম বিধায় ভেতরে কিছু পড়া শুরু করিনি। এভাবে প্রায় 5 মিনিট কেটে গেল। একটু পর আন্টি লঞ্চের বাথরুমে গেলেন। আমি যেখানে দাঁড়িয়েছিলাম বাথরুমটা তার সামনেই, লঞ্চের শেষ ভাগে, তেলের ড্রাম এর কাছেই। উনি বাথরুমে যেয়ে দরজা লাগিয়ে দিলেন। কিন্তু হায় কপাল, দরজাও এমন তারের গুনা দিয়া পেঁচানো লক, ফলে দরজাটা লাগালেও অনেকটা দেখা যেত। আমি একটু ভালো করে খেয়াল করতেই ভেসে উঠল সেই চির আকাঙ্ক্ষার জিনিস। আর সেখান থেকে বাহির হচ্ছে অজস্র পানির ধারা। একটু পরন্ত বিকেলের রোদের আলো আমাকে এদিক দিয়ে অনেকটা উপকার করছে। বাস্তবে প্রথম দেখলাম এই কি জিনিস। এই বয়সে এখন মনে পড়ে সেটি। এমনটা দেখে আমার মনে হলো আঙ্কেল অনেক শক্তিশালী। একটু পরে নেমে পড়ল তার গন্তব্যস্থানে। নামার সময় তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমার মনে হয় তিনি ধরে ফেলেছেন আমি তার সব দেখে ফেলেছি। তারপর প্রায় 2 ঘন্টা লঞ্চে বসে আমি তাকে কল্পনা করেছি। স্টেশনে আমার চাচাতো ভাইরা হাজির ছিলেন। তারা আমাদের ব্যাগগুলো মাথায় নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। আমিও তাদের পিছু পিছু হাঁটা দিয়ে অবশেষে বাড়ি পৌঁছালাম। বাড়ি পুরো গম গম করছে। আমরা আসার খবর পেয়ে আমাকে এটা ওটা জিজ্ঞেস করছে। আমার তো কোনো দিকে মন নেই। কখন নিজেকে শান্ত করব ওই তালে আছি।
এমন সময় আমার ফুফাতো বোন রিক্তা লেবুর শরবত নিয়ে এল। সে আমার বয়সের থেকে 3 বছরের বড়, দিনাজপুর সরকারি মহিলা কলেজে HSC এর প্রথম বর্ষের ছাত্রী। তার গায়ের রং হলদে ফর্সা, এই রং আমি নিজেও পছন্দ করি। আমাকে জিজ্ঞেস করল, কেমন আছিস? আমি বললাম, ভালো। পড়ালেখা কেমন চলে? পরীক্ষা কেমন হয়েছে? পাশ করবি তো? ভালো হয়েছে। আমি বাথরুমে যামু এই বলে আমি রওনা দিলাম, কিন্তু রিক্তা আপাও দেখি আমার পিছে পিছে আসে। আমি বললাম, তুই আসস কেন? সে বলল, সন্ধ্যা পড়ছে, যদি আবার ভয় টয় পাচ। বাথরুমে ঢুকে দরজা লাগাতেই আসলেই ভয় পেয়ে গেলাম। পুরা অন্ধকার, বাথরুমটা ছিল গাছগাছালির ভিতর, ঝিঝি পোকার ডাক, কান মনে হয় যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ভয়ে নিজেকে আর শান্ত করা হলো না। 1 নাম্বার কাজ করেই বেরিয়ে পড়লাম। এক কাজেই শব্দ হল, তাতে মনে হলো আসমান থেকে জমিনে ঝরনা পড়ার শব্দ। এত শব্দ হলো যে? কয়দিন ধরে জমিয়ে রেখেছিস? কাল সকাল থেকে জমিয়েছি। বসলে এত শব্দ হতো না। এখানের যেই অবস্থা, আবার বৈশা। বাবা করা ডাক দিয়া বলল, তন্ময়, তুই কি তোর দাদির কাছে আইছিলি? আমি তখন দাদির কাছে গেলাম। গুটিসুটি হয়ে সবাই উনার কাছে বসে আছেন, আমিও বসলাম। দাদি আমার মাথায় হাত বুলালেন। উনার কাছে অনেক কিচ্ছা শুনতাম, এমনও রাত গেছে যে উনার কিচ্ছা না শুনে ঘুমাতাম না। আজ উনি তেমন কথা বলতে পারেন না, কোনো মতে হাত পা নাড়ান। মা বলল, আগে কত কিচ্ছা শুনতে আসতি, আর এখন কাছেই আস না। চাচা চাচির সামনে মা বাবা ফুফু সেখানে রয়েছে, আমার পিছনে দাঁড়িয়ে আছে 2 ফুফাতো বোন। বড় ফুফাতো বোন অনার্স পড়েন। দেখতে শ্যামলা হলে কি হবে, অনেক লম্বা, আর 2টা বিশাল অধিকারিণী। আমার মাঝে মধ্যে মনে হয় এরা 2 বোন এত বড় সাইজ হলো কিভাবে। মুক্তা আপা বলে উঠল, গ্রামে এসেছিস, সবার বাসায় গেছিস, যাইয়া সালাম দিয়া আসবি না? আমি বললাম, চলেন। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ যায়নি। ভয় পাব রাতে, এই ভেবে মুক্তা আপা আমার সাথে চললেন। তন্ময়, পড়াশোনা করিস ঠিকমত? আমি বললাম, জি করি। বড় আপা আমাকে বগল তলায় ধরে নিয়ে যাচ্ছে যাতে আমি ভয় না পাই। সেই অনুভূতিটা আমার খুব ভালো লাগছিল। এমনি লঞ্চে এক কাহিনী হয়েছে, কিছুই করতে দিতে পারিনি। আমিও মাথা দূরে সরাচ্ছি না, আমি ছোট, উনি কিছু মনে করবেন না, এই ভেবে মাথা কাছাকাছি করে রেখেছি। মনে মনে অনুভব করতে লাগলাম, আহ, যদি একটার পারতাম। এরকম করে এ বাড়ি থেকে ও বাড়ি গিয়ে সালাম জানিয়ে আসলাম। অন্ধকার, আমার ছোট মিয়া রাগারাগি করছে, সমস্ত রাগ যেন তার মাঝেই জমা হয়েছে। দুঃখের বিষয়, তার রাগ আমি কিছুতেই থামাতে পারছি না, জায়গার অভাবে। রাতে খাবারের পর ঘুমানোর পালা। আমাদের বাড়িতে 3টা রুম। একটিতে দাদি দখল করে আছেন। আপাতত ফুফু তার সাথে ঘুমাবেন। উনি আসতেন না, আমরা এসেছি বিধায় উনি এসেছেন। আরেকটি রুমে আব্বা, মা ও 2 ছোট ভাই ঘুমাবেন। মা আমাকে বললেন, তুই মুক্তা রিক্তার সাথে ঘুমা। শীতের রাত, ভালো করে মাফলার দিয়ে কান জড়িয়ে নিবি আর লেপ মুড়ু দিয়ে ঘুমাবি। টিনের ঘরের চালের ফাঁক দিয়ে কনকনে বাতাস আসতেছে, যেন হাত পা জমে যাবে। এই জন্যেই আমি গ্রামে আসতে চাই না। রিক্তা জিজ্ঞেস করল, লুঙ্গি পরবি না? আমি বললাম, না। প্যান্ট পরে কি ঘুমাইতে পারবি? গরম লাগব না? নাহ, লাগব না, এমনি যে ঠান্ডা পড়েছে। তোর 1 নাম্বার কাজ সেরেছিস? নাহ। রাতে ধরলে তোরে এই শীতের মধ্যে কে নিয়া যাইব? যা, সেরে আয়। একলা যাইতে ভয় করে, তুই আয় সাথে, দাঁড়া, হারিকেনটা বাড়ায়া লই। সে আমার হাত ধরে হাতে হারিকেন নিয়া গেল। কিরে, তোরে না বললাম দাঁড়ায়া হিব না? প্যান্ট পরছি, বইতে সমস্যা হয়। একটু হেসে রিক্তা আমার কাছে হারিকেন রেখে প্রায় 5 গজ দূরে গিয়ে রিক্তাও বসে পড়েছে। বাথরুম ঘর দূরে হওয়াতে ঘরের কাছেই ছিলাম। আমি বাঁকা চোখে দেখতে থাকলাম। আজকে আমার কি হয়েছে বুঝতে পারছি না। কপালে কি আজকে এইসব জিনিসই ছিল? মনে মনে ভাবতে লাগলাম, এরকম যদি প্রতিদিন হতো। তারপর সে থেকে উঠে আমাকে বলল, চল, হারিকেনটা হাতে নে। লেপের নিচে আমরা 3 জন। আমি মাঝখানে শুয়ে আছি, আমার দুপাশে মুক্তা রিক্তা। অনেকটা আরাম লাগছে তাদের তাপে। আমি কল্পনা করছি সেই আন্টির কথা। অবন্ধকারে ভয়ে কোনোভাবেই আমার ঘুম আসছে না, একবার এই দিক হয়ে আরেকবার ওই দিক। একটু পর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, আমার দুপাশেই শুয়ে আছে 2 জন। এরা তো ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে ধরলে টের পাবে না। কিন্তু ধরব কাকে? মুক্তা আপাকে ধরলে মায়ের খাওয়া লাগতে পারে। আর রিক্তাকে তো আমি তুই তুই করে ডাকি, সুতরাং ওকে ধরা ভালো। মনে মনে বেশ ভয়ও হচ্ছিল, যদি টের পায় তাহলে কি হবে।
তবুও মনে সাহস নিয়ে ধরলাম। প্রথমে ভেবেছিলাম রিক্তা ঘুমে, কিন্তু একটু পর বুঝতে পারলাম আসলে সে ঘুমে ছিল না, ঘুমের ভান করেছিল। রিক্তার সম্মতি পেয়ে আমারও অনেক আনন্দ হয়েছিল, কিন্তু অনেক ভয় হচ্ছিল মুক্তা আপা যদি বুঝতে পারে তাহলে আমাদের সমস্যা হবে। মুক্তা আপা মাকে সবকিছু বলেও দিতে পারে। আসলে সুখের মুহূর্ত বেশিক্ষণ থাকে না, একসময় কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। প্রচণ্ড শীতে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। এদিকে রাতে অনেক পরিশ্রম করেছি, কিভাবে রিক্তার দিকে তাকাব ওই লজ্জাতেই মরে যাচ্ছি। সকাল 10টায় মায়ের ঝাড়িতে বিছানা ছাড়তে হলো। এর মধ্যে রিক্তাও কয়েকবার আসা যাওয়া করেছে। আমি দেখেও না দেখার ভান করেছি। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খেতে বসেছি। রিক্তা খাবার বেড়ে দিচ্ছে। আমার পাশের বাসার ভাবিও এসেছেন, উনি মা ও ফুফুর সাথে কথা বলছেন। উনার স্বামী মালয়েশিয়া গেছে 2008 সালে, এখনও দেশে ফিরেনি। যাওয়ার সময় আমাদের বাসা হয়ে গিয়েছিলেন। আমরা থাকি মহাখালীতে। এয়ারপোর্ট মহাখালীতে থেকে কাছে, তাই উনি আমাদের বাসায় উঠেছিলেন। উনি একবার আমার দিকে তাকায়, আরেকবার মার সাথে কথা বলছেন। তন্ময়, দেখি বড় হয়ে গেছো, স্বাস্থ্য হয় না কেন? কিছু খাও না নাকি? জি খাই তো, কিন্তু স্বাস্থ্য তো হচ্ছে না। ঠিকমতো খাওয়া দাওয়া করলে শরীর এমন হবে কেন? বেশি করে খাইতে হবে, পরে কিন্তু বউ পাবা না। আমি কিছু না বলে চুপচাপ খাচ্ছি। রিক্তা আস্তে বলে উঠল, যে জিনিস আছে বউ 3টা লাগবে। এবার আমি খানিকটা লজ্জিত হলাম। মাথা নিচু করে কোনমতে খাওয়া শেষ করে উঠে বাইরে চলে গেলাম। কুয়াশা এখনো কাটেনি। বাবাকে দেখলাম কোথা থেকে খেজুরের রস এর কলসি নিয়ে এলেন। শীতকালে খেজুরের রস যে খেয়েছে সে জানে কতটা সুস্বাদু। তবে এতটাই ঠান্ডা থাকে যে এক চুমুকে শেষ করা যায় না। আমি 2 গ্লাস খেলাম। খেয়ে চাচার সাথে বাজারে চলে গেলাম। বিরামপুর লঞ্চঘাটের সাথেই বাজার। বিশাল সাইজের মাছ। উনি গুটি কয়েক কিনলেন। বেরি বাঁধ এর উপরে বাজার বসেছে। বেরি বাঁধ থেকে নদী দেখা যায়, মেঘনা নদী। অতি ভয়ানক এই নদী। অনেকের মতে এর তলদেশে পৃথিবীরই অন্য নদীর থেকে সবচেয়ে বেশি স্রোত হয়ে থাকে। বিশাল তার বুক, এক কিনারা থেকে আরেক কিনারা দেখা যায় না। দূর থেকে অনেক জাহাজ যাচ্ছে আর ছোট ছোট নৌকা। বেশ মনোরম দৃশ্য। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। যাই হোক, বাজার শেষে চাচা বিড়ি ধরায় হাঁটা দিলেন। সর্ষে ফুলে হলুদ হয়ে আছে মাঠ, দেখতে এত সুন্দর যা কল্পনা করা যায় না। শীতের সকালের শিশির ফোটা জলে ফুলের পাপড়িগুলো চিকচিক করছে। দুধারের সেই হলুদ মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি চাচার পিছু পিছু। পা হচ্ছে একমাত্র বাহন, এমন এক জায়গা তখন রিকশাও চলে না। এখন চলে অবশ্য। আমি চিন্তা করেছি দুপুরে গোসল করার সময় হাতের কাজ সেরে নিব। এটা ভাবতে ভাবতে চাচার পিছু পিছু বাড়ি ফিরে এলাম। তখন বেলা 12টা। আমার চাচাতো ভাই আমার জন্যে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। সে নাকি আমাকে নিয়ে খালে মাছ ধরতে যাবে। ছেলেটা আমার সমবয়সী হলে কি হবে, খুবই দুরন্ত স্বভাবের। আর মুখে তার কিছু আটকায় না। আমাকে নিয়ে আইল ধরে হেঁটে যাওয়ার সময় সামনে কোনো মহিলাকে পেলে বলে উঠে, ভাবি আপনার গাছের লাউ তো ঝুইলা গেছে, পায়রা খাওয়াইবেন না? মহিলারা চেঁচিয়ে উঠে বলে, এই ছেমরা আমার গাছের লাউ তোকে কেন খাওয়াবো? তখন মহিলারা তারে বলে, তোর মার কাছে গিয়ে খাইতে চা। চাচাতো ভাই গান ধরে সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। আমি আর হাসি আটকাতে পারি না। মাছ ধরা শেষ হলে আমি বললাম, বাড়ি চল। কেন? বাড়ি যাইয়া কি করবি? গোসল করবি না? আমি বললাম, বাড়ি যাইয়া গোসল করব। বাড়িত আইছস পুষ্কুনিতে ডুবায়া গোসল করবি। লুঙ্গি গামছা কিছু আনি নাই। লুঙ্গি গামছা লাগব না, গোসল কইরা বাড়িত যাইয়া বদলায়া লবি। তুই তো সাঁতার জানস না, এইবার তোরে সাঁতার শিখামু কলা গাছ দিয়া। তারপর চাচাতো ভাই এর সাথে করে পুষ্কুনিতে গেলাম গোসল করতে।